আসসালামু আলাইকুম। সরকারি কুমিদিনী কলেজ টাঙ্গাইল এর নির্বাচনী পরীক্ষা 2025-এর রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসার হাবিব। আজকে আমরা যে এমসিকিউ গুলো সলভ করব তার প্রথম এমসিকিউটি হচ্ছে নিম্নের কোন গ্যাস দ্বয়ের ব্যাপনের হার সমান হবে। ব্যাপনের হার সমান হবে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইডের। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড এই দুইটারই আণবিক ভর 44 করে। যে দুইটার আণবিক ভর সমান হবে তার ব্যাপনের হার সমান হবে। কারণ কোন গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এবং আণবিক ভর যে দুইটা সমান সেটার ব্যাপনের হারও সমান। এরপরের প্রশ্ন হলো, এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, ইথানলের সাথে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হয়েছে, ফলে 2 নাম্বার কার্বনে একটা OH এবং সায়ানাইড যুক্ত হয়েছে। এটা কি ধরনের বিক্রিয়া? যেহেতু যুক্ত হয়েছে সংযোজন বিক্রিয়া। দ্বিতীয় কথা হলো, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বনের মধ্যে কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন হয়েছে, কারণ কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে এবং এখানে হাইড্রোজেন এবং সায়ানাইডকে আকর্ষণ করছে, জন্য এটা নিউক্লিওফিলিক সংযোজন হবে। পরের প্রশ্ন, বেনজিন চক্রে অ্যামিনোমূলক থাকলে কত নং কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে? দেখো, বেনজিন চক্রে কোন ধরনের প্রতিস্থাপক কিভাবে থাকলে এরকম হবে সেটা নির্ভর করবে আসলে সেটা কি ধরনের প্রতিস্থাপক। 3 ধরনের প্রতিস্থাপক আছে আমাদের বইতে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর একটা হলো মেটা নির্দেশক। যেহেতু অ্যামিনো মেটা নির্দেশক, এই কারণে 1 2 4 এই কার্বনের পজিশনগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে। নিচের বিক্রিয়ার সাহায্যে প্রস্তুতকৃত অ্যালকোহলের নাম লিখো। এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এটা হলো CH3CH এর সাথে এটা গ্রিগনাট বিকারক সেটা সংযোজন করছে। ইথানলের সাথে গ্রিগনাট বিকারক সংযোজন করলে মূলত প্রোপানল 2 উৎপন্ন হয়। মূলত কি তৈরি হয়? প্রোপানল 2 তৈরি হয়। তাহলে রাইট অ্যান্সার কি? খ। এরপরে A+Br2, এ একটা যৌগ, এই যৌগের সাথে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে মিথাইল অ্যামিন তৈরি করছে। বলছে, প্রশ্ন হলো এ যৌগটার সংকেত কি? এ যৌগটার সংকেত হবে মূলত CH3CONH2। হ্যাঁ, এটা হবে এ যৌগটা। এখন প্রশ্ন হলো, এ যৌগ থেকে মিথাইল সায়ানাইড তৈরির বিক্রিয়াটি কি? মিথাইল সায়ানাইড তৈরির বিক্রিয়াটা হলো প্রশমন বিক্রিয়া। এই এ যৌগ মানে কি? এই CH3CONH2 এই যৌগের সাথে যদি পানি যুক্ত করো তাহলে পানির অংশগুলো অপসারিত হয়ে এই মিথাইল সায়ানাইড তৈরি হবে, এই জন্য এটা অপসারণ বিক্রিয়া। লক্ষ্য করো, এরপর আমরা 7 নাম্বার এমসিকিউটি সলভ করব। 7 নাম্বার এমসিকিউটিতে কি রয়েছে? একটি টলেন বিকারক। বলছে, টলেন বিকারক দ্বারা কোনটি শনাক্ত করা যায়? টলেন বিকারক দ্বারা মূলত অ্যালডিহাইড শনাক্ত করা যায়। তাহলে এটা কি হবে? কারণ টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, সে কারণে রাইট অ্যান্সার হবে ক। এখানকার রাইট অ্যান্সার কি হবে? ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে অ্যারাইল মূলকের মানে সোডিয়াম ফিনাইল, এটারে কি বলা যায়, মানে বেনজোয়িক অ্যাসিড, তো বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, হ্যাঁ, অথবা ফিনাইল সোডিয়াম অ্যাসিটেট, এরকম বলা যায়। প্রশ্ন হচ্ছে, এখানে এই ফিনাইল সোডিয়াম লবণের সাথে সোডা লাইম যুক্ত করছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। এখান থেকে এ তৈরি হয়েছে আর লবণ প্রস্তুত হয়েছে। প্রশ্ন হলো, এ যৌগটা কি? এই এ যৌগটাই হলো এখানে মূলত ফেনল। এটা কি তৈরি হয়েছে? ফেনল তৈরি হয়েছে। পরের প্রশ্ন, এ যৌগটি মানে ফেনলের ক্ষেত্রে সম্পৃক্ত যৌগ, হ্যাঁ সম্পৃক্ত যৌগ, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এগুলা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন দেয়, হাকেল নীতি মেনে চলে। সবগুলো রাইট অ্যান্সার এখানে। এরপরে এসএটিপিতে 3.2 গ্রাম অক্সিজেন অণুর গ্যাসের আয়তন কত? দেখো, এসএটিপি অনুসারে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হলো 24.789 লিটার। তাহলে 3.2 গ্রামের কত? ঐকিক নিয়ম 24.789 গুণন 3.2 বা 32। এটা করলে আসবে কত? এটা করলে রাইট অ্যান্সার আসবে হচ্ছে ঘোড়া নাম্বার, অর্থাৎ 2.4789 লিটার। উভধর্মী পদার্থ কোনগুলা? এখানে উভধর্মী পদার্থ হচ্ছে 1 2 3, সবগুলাই উভধর্মী পদার্থ। কেন? কারণ পানি এটা কিন্তু প্রোটন দান করতে পারে, গ্রহণ করতে পারে, হ্যাঁ। আবার কার্বনিক অ্যাসিড প্রোটন দান করতে পারে, গ্রহণ করতে পারে। আবার অ্যামোনিয়া প্রোটন দান করতে পারে, গ্রহণ করতে পারে। এজন্য এখানে সবগুলাই কি
উভধর্মী পদার্থ। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তার মানে 1 2 3 সবগুলাই সঠিক। পরের প্রশ্ন, হাইড্রক্সাইলের অনুবন্ধী অ্যাসিড কত? OH এর অনুবন্ধী অ্যাসিড হলো H2O। অনুবন্ধী অ্যাসিড হলো প্রোটন দান করার পর যে অবস্থা প্রাপ্ত হয় তাকে অনুবন্ধী অ্যাসিড বলে। তাহলে এই 13 নম্বরের অ্যান্সার কি? খ। এখানে পরের পৃষ্ঠার এমসিকিউ গুলো সলভ করছি। দেখো প্রথম যে এমসিকিউটি সেটা হলো মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটি? মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা হলো খ নাম্বার হবে এখানে। সেটা কি? সেটা হলো কাচ পার কেলভিন পার মোল। মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন হ্রাস বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপে কাজ সম্প্রসারণজনিত কাজ করতে হয় তাকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। সে কারণে খ নাম্বারটা রাইট অ্যান্সার। পেষণ গুণাঙ্ক Z = PB/RT। এখন প্রশ্ন হলো PB = RT হলো আদর্শ গ্যাস, কথা রাইট। এর পরের কথাটা PB > RT হলে গ্যাস পেষণযোগ্য, গ্যাসটি বেশি পেষণযোগ্য। এটা PB < RT হলে গ্যাসটি বেশি পেষণযোগ্য। 1 আর 3 নাম্বার রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার গরু। রাইট অ্যান্সার গরু। এর পরের প্রশ্ন হলো 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেটের 20 মিলিলিটার শক্তির ঘনমাত্রা কত? এখানে S = 1000 W বা কেনবি এই সূত্র দেওয়া করলেই হয়ে যাবে। এখানেও রাইট অ্যান্সার হচ্ছে গোড়া, অর্থাৎ 0.1 মোলার। এর পরের প্রশ্ন 17 যেখানে বলছে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম থায়োসালফাইড তৈরি করছে প্লাস সোডিয়াম আয়োডাইড। এই বিক্রিয়াটিতে সোডিয়াম থায়োসালফেটের জারণ ঘটেছে। সোডিয়াম থায়োসালফেটের জারণ ঘটছে এটা হচ্ছে ভুল কথা, কারণ সোডিয়ামের এখানে জারণ মান হলো +2, এখানে জারণ মান হলো +2.5। জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে এটার জারণ মান তো বৃদ্ধি পেয়েছে, তাহলে তো জারণই হয়েছে। হ্যাঁ, এটা রাইট, 1 নম্বর অপশনটা রাইট। পরের প্রশ্ন, আয়োডিনের বিজারণ হয়েছে। এখন এটার যদি জারণ হয় এটার বিজারণ হবে, এটা 0 থেকে -1, এটা তো ইলেকট্রন, এটা 0 ছিল জারণ মান, মুক্ত মৌলের জারণ মান 0 আর এটা -1, তাহলে জারণ মান কমছে, তার মানে এটার বিজারণ হয়েছে। আয়োডিনের বিজারণ ঘটেছে, এটাও কথা সত্য। সালফারের জারণ মান হ্রাস পেয়েছে, এটা ভুল, সালফারের জারণ মান বৃদ্ধি পেয়েছে। 1 আর 2 রাইট অ্যান্সার, মানে ক নাম্বারটা। 17 নম্বরের রাইট অ্যান্সার কি? ক। এরপর 18 নম্বর প্রশ্ন, যে 5% সোডিয়াম হাইড্রক্সাইড এর 1000 মিলিলিটার দ্রবণের কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড আছে? তাহলে দেখো এটা কত গ্রাম, ডব্লিউ বের করবা। ডব্লিউ = SMB/1000। দেখো এস মানে ঘনমাত্রা, এখানে কিন্তু সরাসরি ঘনমাত্রা দেওয়া নাই, তবে বলা আছে 5%। পার্সেন্ট থাকলে ঘনমাত্রা বের করার নিয়ম হলো ওই পার্সেন্টেন্সের মান ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। আণবিক ভর সোডিয়াম হাইড্রক্সাইডের 40, SM এরপরে M হলো আণবিক ভর, সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর 40 ইন্টু ভি মানে আয়তন। আয়তন কত? 1000 মিলিলিটার। আয়তন 1000 মিলিলিটার, নিচেও কিন্তু 1000 আছে। এই 1000 কাটাই 40, 40 কাটা, তাহলে 5 10 50 গ্রাম। তাহলে রাইট অ্যান্সার কি দাঁড়াইলো? 50। এরপর আমরা 19 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করি। 19 নম্বর প্রশ্নে বলছে 0.09 গ্রাম পানির মধ্যে কতটি অক্সিজেনের পরমাণু থাকে? দেখো পানির অণুর যদি সংকেত দেখি, পানির অণুর সংকেতের মধ্যে একটা অক্সিজেনের পরমাণু আছে, তাহলে টোটালটার ভর কত? 1 × 2 + 16, তার মানে কত? 18। এই 18 গ্রাম পানির মধ্যে, এই 18 গ্রাম পানির মধ্যে অক্সিজেন আছে কয়টা? একটা পরমাণু আছে। একটা পরমাণু মানে কি, যদি আমরা ওই হিসেবে বলতে যাই তাহলে এক মোল পরমাণু আছে। 1 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। তার মানে এইভাবে বলতে পারি যে 18 গ্রাম পানিতে অক্সিজেন আছে হলো 6.023 × 10⁻23। তাহলে এখানে পরিমাণ আছে কত? 0.09 গ্রাম। তাহলে এতটুকুতে আছে কত? আমরা ঐকিক নিয়মে করতে পারি, আর রাইট আনসার আসে 3.011 × 10⁻21। অতঃপর আমরা 20 নম্বর কোশ্চেনটা দেখতেছি। দেখো 20 নম্বর কোশ্চেনে বলছে 30 মিলি 0.1 মোলার ফেরাস সালফেটের জলীয় দ্রবণকে টাইটেশন করতে 30 মিলি কত ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ লাগবে? তাহলে এখানে বিক্রিয়ক হচ্ছে ফেরাস সালফেট আর হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া হইলে বিক্রিয়াটা কেমন হয় এটা আগে জানতে হবে। দেখো ফেরাস সালফেটের সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে তাহলে বিক্রিয়াটা আমি একেবারে লিখে দিছি এবং সমতা সহ, কারণ হিসাব নিকাশের অঙ্ক সমতা মাস্ট। এখানে 10 অণু ফেরাস সালফেট 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করছে। দেখো এখান থেকে যদি আমরা সূত্র লিখি S1B1 = S2B2 টাইটেশনের সূত্র, এই S1B1 আমি ধরছি হলো ফেরাস সালফেট, শুরুতে ফেরাস সালফেট আছে, ওরটাই আমি S1B1 ধরছি। ওর ঘনমাত্রা S1, ওর আয়তন হচ্ছে B1, ওর আয়তন হচ্ছে B1, এর ঘনমাত্রা কিন্তু S1। আর এইখানে যেটা দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন, এটা হচ্ছে B2। এখন এই যে এখানে সামনে যে মোল সংখ্যাটা দিছি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা হলো যেমন S1B1 কি ফেরাস সালফেটের ঘনমাত্রা, ফেরাস সালফেটের আয়তন। ফেরাস সালফেটের ঘনমাত্রা, ফেরাস সালফেটের আয়তন হলেও মোল সংখ্যাটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দা, আবার পরের দা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সবকিছু, কিন্তু এখানে মোল সংখ্যাটা আবার ইন্টারচেঞ্জ। মোল সংখ্যাটা ফেরাস সালফেটের উপর। দেখো ফেরাস সালফেটের সামনে 10 আছিল, সেই 10 কিন্তু আমি এখানে বসাইছি।
বুঝতে পেরেছো? আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সামনে 2 আছিল, এই 2টা কিন্তু এখানে বসাইছি। এখন তুমি যদি এখান থেকে S2 বের করো তাহলে কিন্তু এইভাবে বের হয়ে যাবে। অ্যান্সার আসে 0.02 মোলার। রাইট অ্যান্সার কি 0.02 মোলার, অর্থাৎ 20-এর খ নাম্বার রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের মধ্যকার টাইট্রেশনের সময় কোন ধরনের নির্দেশক ব্যবহার করে? মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করা যায়। এরপরে কপার ধাতুর তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের মান কত? কপার মুখস্থ ওই বইতে দেওয়া আছে 0.00329 গ্রাম পার কুলম। তবে এটা আমরা সূত্র এমনি লজিক্যালি করতে পারি। জেড সমান সমান হচ্ছে M/NF। এম এর মান কত? 63.5, এর এন এর মান কত? 2, আর এফ এর মান 96,500। এই মানটা বসাইলে এখানে কিন্তু এই 0.3 তারপর 329 গ্রাম পার কুলম্ব হবে। কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 5000 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? সেটা হলো আমরা সূত্র দিয়ে করব, W সমান ZIT মানে M/NF × IT, এটা হলো সূত্র। তাহলে এখন এই মানগুলো যদি আমরা একটু বসাই, এখানে M হইল 63.5, N হইল 2, F মানে 96,500 গুণন I মানে বিদ্যুৎ গেছে কত? 5000 মিলিঅ্যাম্পিয়ার। 5000 গুণন 10⁻³ 10⁻³ ইন্টু IT। টির মান কত? টির মান হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই অংশের এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখাইতে চাই। যেহেতু ক্যালকুলেশনটা করছি জাস্ট গুণ করব ক্যালকুলেটর দিয়ে। এখানে 63.5 একে ভাগ করব কত দ্বারা? 2 গুণন 96,500 96,500। হ্যাঁ, এরপরে আবার গুণ করব 5000 গুণন 10⁻³ হ্যাঁ গুণন 3600, তাহলে 5.922 এই যে গোড়া নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। লক্ষ্য করো 24 নাম্বার কোশ্চেনটিতে কপার এবং জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। এখন এই বিজারণ বিভবের ডাটা থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, হ্যাঁ শক্তিশালী জারক, এটা সত্যই। কারণ কি? কপারের চেয়ে জিঙ্কের বিজারণ বিভবের মান কম। এই যে দেখো, কপারের বিজারণ বিভব 0.34 ভোল্ট আর জিঙ্কের বিজারণ বিভবের মান -0.76 ভোল্ট। বিজারণ বিভবের মান যার কম হবে সেটা কিন্তু তুলনামূলক দুর্বল জারক হবে। তাহলে কপারের যেহেতু মান বেশি, এজন্য জারকের ক্ষেত্রে যেহেতু আবার বিজারণ বিভব দেওয়া আছে, এজন্য কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক। যদি এগুলো জারণ বিভব দেওয়া থাকতো তাইলে কিন্তু আবার উল্টা হইতো, তাহলে জিঙ্ক কপারের চেয়ে শক্তিশালী বিজারক, এটা বলা যেত। কপার সালফেটের দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অদক্ষিপ্ত হয়। হ্যাঁ, কপার সালফেটের দ্রবণে জিঙ্ক মানে কপার সালফেটের সাথে যদি জিঙ্ক যুক্ত করি, আমরা জানি এখানে জিঙ্কটা কিন্তু কপারের চেয়ে শক্তিশালী হওয়ায় কপারকে সরে এখানে জিঙ্ক আসবে। হ্যাঁ, এই কারণে কপার সালফেটের দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অদক্ষিপ্ত হবে। পরের প্রশ্ন, কোষে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। হ্যাঁ, কোষে জিঙ্ক অ্যানোড, কারণ সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান উপরে এবং এটা অ্যানোড হবে, এটাও সত্য, মানে এখানে সবগুলোই রাইট অ্যান্সার। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ কত? ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করে। ক্রোমিয়ামের যোজনী যেহেতু 3, তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালাইলে 1 মোল ক্রোমিয়াম জমা হবে। আর 1 মোল ক্রোমিয়াম কত? ক্রোমিয়ামের আণবিক ভর হচ্ছে 52, অর্থাৎ 52 গ্রাম ক্রোমিয়াম জমা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল তোমাদের আজকের পরীক্ষার কোশ্চেন এবং এটার সলভ। এরকম তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সহ বিভিন্ন চ্যাপ্টারের, মানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারের MCQ, CQ এবং ধারাবাহিক লেকচার পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।